স্বাগত রেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। উৎসবের আনন্দকে ম্লান করে দেয় মহাসড়কের যানজট আর দুর্ঘটনা। এবারের ঈদেও এর ব্যতিক্রম হয়নি। ঈদের ছুটিতে ঘরমুখো ও ফেরার পথে দুর্ঘটনায় ঝরে পড়েছে শতাধিক প্রাণ, আর দীর্ঘ যানজটের ভোগান্তি তো আছেই। আজও টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকা জুড়ে ছিল যানজট। মহাসড়কের এই অব্যবস্থাপনার হাত থেকে কি আমাদের মুক্তি নেই? এই প্রশ্নের উত্তর খুঁজব আজকের ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হক, আছেন ডিএমপি ট্রাফিক পশ্চিম বিভাগের উপ পুলিশ কমিশনার একরামুল হাবিব, চলচ্চিত্র অভিনেতা নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবং সাংবাদিক প্রভাস আমিন। স্বাগত আপনাদের। ঈদের ছুটির পর ঢাকামুখী মানুষগুলো পড়েছে তীব্র যানজটে। শুরুতেই দেখে নিচ্ছি এ নিয়ে একটি প্রতিবেদন। ঈদের ছুটি শেষ, ব্যস্ত নগরীতে ফিরছে রাজধানীবাসী। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার রাত থেকেই দেখা দেয় দীর্ঘ যানজট। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। বঙ্গবন্ধু সেতুর ওপারের জটটির দৈর্ঘ্য ছিল প্রায় ৫ কিলোমিটার। ঢাকা থেকে বাস না যাওয়ায় প্রায় ১২,০০০ যাত্রী আটকে আছে বগুড়ায়। কোনো গাড়ি ঢাকায় থেকে বগুড়ায় আসেনি জ্যামের কারণে, যার কারণে আমরা বগুড়া থেকেও কোনো গাড়ি আজকে সকাল থেকে এ পর্যন্ত দুপুর পর্যন্ত কোনো গাড়ি পাঠাইতে পারিনি। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া এবং মাওয়া কাওড়াকান্দি ফেরিঘাটের দুপাশেও রয়েছে অপেক্ষমান বাহনের দীর্ঘ সারি। রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট নাই, কিছু নাই, অথচই মাত্র টাঙ্গাইল আসলাম, মাত্র ৮ ঘন্টা লাগলো আমার টাঙ্গাইল আসতে। ৩ ঘন্টা থেকে বসে আছি, মানুষ মানে ২ ঘন্টাকে অসুস্থ করে ফেলে। শুধু সড়ক পথ নয়, রেলপথেও যাত্রীচাপ ছিল অন্য দিনের তুলনায় বেশি। গাড়ি তো অনেক ভিড়, টিকিটও পাই নাই। টিকিট আপনার ১২০ টাকা, সেই টিকিট দিয়ে আমাকে নিতে হলো ৫০০ টাকা দিয়ে। সড়কের দুপাশেই অবৈধ দখলদার থাকায় মহাসড়কগুলো সংকীর্ণ হয়ে বাড়ছে যানজটের তীব্রতা, বলছেন নগর ও অঞ্চল পরিকল্পনাবিদরা। ঢাকার আশেপাশে হাইওয়েগুলো চারিদিকে এত বেশি স্থাপনা হয়ে গেছে যে সেই পূর্ণ রাস্তার যে প্রশস্ততা সেটা অনেক কমে গেছে। ঢাকা থেকে বের হওয়া এবং ঢোকার জন্য আরও কিছু বিকল্প রাস্তা বের করতে হবে। পুলিশের ১২টি দল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ শুরু করলেও যানজট নিরসনে হিমশিম খাচ্ছেন তারা। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা যাচ্ছি আলোচনায়। প্রভাস আমিন, যেই চিত্রটি আমরা দেখলাম এটা তো নতুন কিছু না। প্রতিবার ঈদ আসলেই আমরা এরকম রিপোর্ট করতে বাধ্য হই। এবারও ঈদের ছুটিতে যাওয়ার পথে আমরা জেনেছি ২০ থেকে ২৪ ঘন্টা অনেকে অপেক্ষা করতে হয়েছে। তো এই ঈদ তো আকস্মিক কোনো বিষয় না, এটার জন্য আমাদের কেন কোনো পূর্ব প্রস্তুতি থাকে না? যেমন আজকের যে অবস্থা, মানে এখনো আমার ধারণা যে টাঙ্গাইলের এলেঙ্গার এবং চন্দ্রার যে যানজট সেটা এখনো শেষ হয়নি। দীর্ঘ যানজট, মানে ৬০ কিলোমিটার জুড়ে। আমাকে মানে যানজট থেকে এক ভদ্রলোক ফোন করেছেন যে উনি ৭ ঘন্টা বা ৮ ঘন্টা বসে থাকার পরে, এবং কতক্ষণ বসে থাকতে হবে কোনো গ্যারান্টি নেই। এবং এটা ঈদে বাড়ি যাওয়া এবং বাড়ি ফেরার সময়। এখন এটা আমি ঠিক জানি না, মানে হাবিব ভাই আছেন, ওনারা ট্রাফিকের ভালো বলতে পারবেন, কিন্তু মহাসড়কের যানজটের মানে এরকম ভুক্তভোগী আমি নিজে। আমি অনেকবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এরকম যানজটে পড়েছি। খুব ছোট্ট, হয়তো একটা গাড়ি দুর্ঘটনা হয়েছে, একটা গাড়ি রাস্তায় কাত হয়ে গেছে বা পড়ে গেছে, এরকম জায়গা থেকে আস্তে আস্তে সৃষ্টি হয়। যদি তাৎক্ষণিকভাবে যদি আমি ওই জায়গাটা রিমুভ করে ফেলতে পারতাম ওই গাড়িটা, তাহলে হয়তো যানজট লাগতো না। কিন্তু লাগে কোথায়? সেখানে আমাদেরও দায় আছে। দায় আছে মানে কি, আমরা একটু যানজট দেখলে আমরা একটু রং সাইড দিয়ে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি, এবং ঠিক একইভাবে তো উল্টা দিক থেকে যে গাড়ি আসছে তারাও রং সাইডে আসার চেষ্টা করে। এক পর্যায়ে গিয়ে দুই পাশের গাড়ি মুখোমুখি হয়ে যায়। তখন ওইটা ছুটানো আসলে মানে প্রত্যেকটা গাড়ি হেলিকপ্টার দিয়ে তুলে না নিলে আর মানে যানজট ৮ ঘন্টা ১০ ঘন্টা ১২ ঘন্টা ওইখানে বসে থাকতে হবে। এখন এইখানে খুব একটা প্রপার ম্যানেজমেন্টটা নিশ্চয়ই ট্রাফিক ভাইয়েরা যারা থাকেন তারা অনেক কষ্ট করেন, কিন্তু আই থিঙ্ক তারা এনাফ ম্যান পাওয়ার এনাফ না থাকলে, যখনই একটা গাড়ি রং সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করে ওই গাড়িটা যদি আপনি শুরুতেই ঠেকিয়ে দেন তাহলে কিন্তু আপনার পরের কাজটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু হয় কি, যে আমরা যারা রং সাইড দিয়ে যাই তারা অনেকেই হয়তো খুব প্রভাবশালী, মন্ত্রীর গাড়ি, এমপির গাড়ি, সাংবাদিকের গাড়ি, আর্মির গাড়ি, পুলিশের গাড়ি, নানা রকমের প্রভাবশালী থাকে যে যাকে হয়তো ওই ট্রাফিক পুলিশের পক্ষে আটকানো সম্ভব হয় না। তো সেই জায়গাটাতে যদি ট্রাফিক রুল যেটা আইন, সেই ক্ষেত্রে যারা প্রভাবশালী বললেন আপনি, আমাদের আইন প্রণেতারাই বলেন, মন্ত্রী বলেন বা অন্যান্য ক্ষেত্রে, তাদের দায়িত্ব তারও বেশি আমি মনে করি। অবশ্যই আমি শুধু অ্যাম্বুলেন্সকে ছাড়া আর কোনো গাড়িকেই কোনো রকমের ছাড় দিতে রাজি না। আর যদি ধরেন আপনার গাড়ি ওই অ্যাসাইনমেন্ট কভার করার জন্য যাচ্ছে, যে ওই মানে দুর্ঘটনা বলেন বা যানজট বলেন সেটা কভার করার জন্য যাচ্ছে মিডিয়ার গাড়ি,
এইটা বড়জোর ছাড় পেতে পারে যে ওয়ার্কিং জার্নালিস্টের গাড়ি অথবা অ্যাম্বুলেন্স। কিন্তু আমরা দেখি যে কোনো সময় আপনি এক্ষুনি যদি টাঙ্গাইলের যে যানজটের এখানে যান, দেখবেন যে দুই পাশ দিয়েই মানে রং সাইড দিয়ে গাড়ি গিয়ে একদম মুখোমুখি অবস্থা। ফলে মানে তখন এমন একটা অবস্থা হয়, মানে আমরা বলি না বাংলায় গিট্টু বলে একটা ব্যাপার আছে না, এমন গিট্টু লাগে যে এটা আসলে ছুটানো তখন আর এই 5-7 জন 10 জন 20 জন ট্রাফিক পুলিশের পক্ষে সম্ভব না, কারণ গাড়িগুলি তো আপনি উড়িয়ে দিতে পারবেন না। তো ফলে আপনি যদি একদম শুরুতে যদি আটকাতে পারেন, মানে ট্রাফিক পুলিশের ক্ষমতা যদি যখন রাস্তায় অন ডিউটি ট্রাফিক পুলিশ থাকবে তখন ধরে নিতে হবে যে তার ক্ষমতা সবচেয়ে বেশি। ব্যাপারটা যদি ওইখানে না যায়, যে ট্রাফিক পুলিশকে যদি অন্যরা কেউ ভয় না পায়, যদি মন্ত্রী তার কথা না শোনে, যদি এমপি তার কথা না শোনে, যদি সাংবাদিকরা তার কথা না শোনে, আর্মির গাড়ি, র্যাবের গাড়ি, পুলিশের গাড়ি, অন ডিউটি গাড়ি না, আপনি বেড়াতে যাচ্ছেন, আপনি সাংবাদিক কিন্তু আপনি অন ডিউটি থাকলে একটা আর আপনি বেড়াতে যাচ্ছেন একটা, তো তখন যদি ট্রাফিক পুলিশ তাকে আটকাতে না পারে ওই জায়গাতে, তাহলে এরকম জ্যাম কিন্তু প্রায়শই হয়। আপনি আজকে এলেঙ্গা, কালকে এই যে দাউদকান্দি। প্রবর্তা, আপনার কথার প্রসঙ্গে আমি একটু একরামুল হাবিবের কাছে যাচ্ছি। যে প্রসঙ্গে প্রভাস আমিন বলছিলেন যে উল্টো দিক থেকে এসেই মূলত জামের সৃষ্টি হয় এবং এর থেকে পরিত্রাণের উপায় কি আমাদের? আসলে বিষয়টি হলো যে যানজটের একটা মেজর কারণ মহাসড়কগুলোতে উনি অলরেডি বলে ফেলেছেন। শুরু হওয়ার আগে ওনার সাথে কথা হচ্ছিল এই বিষয়গুলোতে আমাদের। সেখানে যে জিনিসটা হয় তা হলো যে মহাসড়কে যদি কোনো গাড়ি নষ্ট হয়ে যায়, মহাসড়কে আপনারা জানেন যে ঈদের ছুটি থেকে লোকজন যখন ঢাকামুখী হতে থাকে তখন এমনিতে একটা প্রেশার থাকে, কারণ সমস্ত গাড়ি ইন্টার ডিস্ট্রিক্ট ভেহিকেলগুলো, বাসগুলো সব কিন্তু ঢাকামুখী থাকে, কাজে সেখানে অটোমেটিকলি একটা ইনকামিং একটা প্রেশার রয়েছে। তো সেখানে মানে আমরা পুলিশের ভাষায় যেটা বলি যে বাম্পার টু বাম্পার গাড়ি আছে, মানে এত ক্লোজ প্রক্সিমিটি গাড়িগুলো চলাচল করছে। কোন একটা গাড়ি যদি নষ্ট হয়ে যায়, বিকল হয়ে যায় অথবা রাস্তার উপর পড়ে যায়, তখন সেই গাড়িটাকে সরাবার জন্য পুলিশের তরফ থেকে রেকার, আমাদের যে রেকার রয়েছে, রেকার সেখানে পৌঁছে কিন্তু গাড়িটাকে সরাতে হবে। মানে পৌঁছানোর পথটাও এখনই পৌঁছানো কোথায় কোন গাড়িটা, আপনি যে কথাটা বললেন যে এখানে এখন দেখা যাচ্ছে যেখানে রেকার রয়েছে তার থেকে প্রায় 25 কিলোমিটার 30 কিলোমিটার দূরে কোথাও কোনো গাড়ি নষ্ট হয়েছে, দীর্ঘ এই সময়টা পারে দিয়ে তো রেকারকে সেখানে যেতে হবে। ইন বিটুইন আপনার যদি কোনো গাড়ি, আপনার বাম লেনের গাড়ি যদি লেন ভায়োলেট করে ডান লেনে কিছু দূর চলে আসে, ওই ট্রেইলটা ফলো করে কিন্তু পিছনে কিছু গাড়ি চলে আসে। এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাচ্ছি, লিটারালি ধরেন এই 100 কিলোমিটার বা 200 কিলোমিটার রাস্তা তো পাহারা দেওয়া সম্ভব না, যে কে কখন ভায়োলেট করছে। এইটা থেকে মানে এইটা এনশিওর করার পদ্ধতিটা কি হতে পারে উন্নত দেশে বা অন্যান্য দেশের অভিজ্ঞতাটা কি? নিরসনে আমরা পুলিশের যে মূলত আমরা যে কাজগুলো করে থাকি মোটর যান আইন অনুযায়ী, আমরা কিন্তু এনফোর্সমেন্টের কাজ করি। এনফোর্সমেন্ট, পুলিশের জবটা হচ্ছে এনফোর্সমেন্ট। এখন এই বিষয়টা যে কথাটা আপনি বললেন, কেউ যদি ট্রাফিক রুল ভায়োলেট করে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি। এবং আপনি আজকেও, এখন ঈদের ছুটির আমেজ এখনো কাটেনি, রাস্তাঘাট এখনো অনেক হালকা পাতলা রয়েছে, যানবাহনের চলাচল অনেক কম দেখা যাচ্ছে, তারপরে কিন্তু আজকে 2500-এর উপর মামলা হয়েছে ট্রাফিক রুল ভায়োলেটের জন্য। শুধু ঢাকাতে, আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কথাই বলছি, আজকে 2500-এর উপর মামলা হয়েছে এবং এর মধ্যে 1067টি গাড়ি হচ্ছে মোটরসাইকেল, যেগুলোর কাগজপত্রের অভাব রয়েছে অথবা যেগুলো মোটরসাইকেলে আপনার হেলমেট ব্যবহার করছে না। কাজে আমাদের তরফ থেকে কিন্তু এনফোর্সমেন্টের কাজটা কিন্তু অব্যাহত আছে। এখন হাইওয়েতে যে প্রবলেমগুলো আপনাকে বললাম, যে দীর্ঘ হাইওয়ে পথ, যেটা আপনি বলছেন যে ম্যান টু ম্যান তো আর জায়গায় জায়গায় প্রতি গাড়ি ভিত্তিক সম্ভব নয়, কিন্তু সে পর্যন্ত পুলিশকে তো যেতে হবে, যেতে তো একটা রিয়াকশন টাইম লাগে। তারপর সেখান থেকে গাড়িটাকে সরাবো, গাড়িটা নষ্ট হয়ে গেছে বা মানে ওখানে গাড়িটাকে সচল করে সরাবার সুযোগ নেই, সেই গাড়িটাকে ওখান থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়াটা এবং পুরো বিষয়টাও কিন্তু একটা সময় সাপেক্ষের ব্যাপার। ফলে দুদিকেই, অর্থাৎ ইনকামিং এবং আউটগোয়িং দুই দিকে কিন্তু ভেহিকেলের একটা প্রেসার বেড়ে যায়। ধন্যবাদ। আমি 1 মিনিট একটু অ্যাড করতে চাই যে আপনি তো বললেন যে ঢাকায় আজকে এত হাজার মামলা হয়েছে, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি এলাকার এই হাইওয়ের যেই ঘটনার জন্য আজকে 60 কিলোমিটার দীর্ঘ যানজট হয়েছে, সেই ঘটনাটা মামলা হয়েছে সেটা আসলে আমাদের জানা দরকার। আমি আপনাকে বলতে পারি যে আমি প্রায়শই এরকম যানজটে পড়ার অভিজ্ঞতা আমার আছে এবং মানে ট্রাফিক পুলিশকে খুব অসহায় লাগে, তারা হয়তো হুইসেল দিচ্ছে বা ইয়ে করছে, কিন্তু খুব অসহায় লাগে। আমি শিওর যে আজকে এলাঙ্গার এই ঘটনার জন্য কোনো মামলা হয়নি। আমাদের তো হাইওয়ে পুলিশ বলে একটা ডিপার্টমেন্ট আছে, ফর্ম করা হয়েছে, তারা হয়তো মানে তাদের ওখানে যারা হাইওয়ে পুলিশ আছেন, যদিও সেটা আমার জুরিসডিকশন না, ওনারা ডেফিনেটলি ওনারা ব্যবস্থা নিয়েছেন, ওনারা অবশ্যই ক্রাইসিস রেসপন্সে গিয়েছেন, তা না হলে এখন আবার নর্মাল হয়ে যাচ্ছে। আমাদের তরফ থেকে যে সর্বশেষ যে আমরা ইনফরমেশন পেয়েছি সেটা হচ্ছে যান চলাচল আপনার, আমরাও আশা করি এই দুর্ভোগ কেটে যাক। আমি একটু ডক্টর শামসুল হকের কাছে যাচ্ছি।
যানজট এবং দুর্ঘটনা দুটো হাত ধরাধরি করে চলে। কেন? দীর্ঘ সময় যানজটে পড়ে থাকার পর যখনই ছাড়া পায় গাড়ির ড্রাইভার, বাসের ড্রাইভার চেষ্টা করে যে দ্রুত গিয়ে সেটা পুষিয়ে নিতে, এরকম একটা ধারণা আমাদের আছে। আপনি তো দুর্ঘটনা নিয়ে রিসার্চ করেছেন এবং অনেক কাজ করেছেন। এই মহাসড়কের দুর্ঘটনার পিছনে কারণগুলো কি কি আর যানজটের কারণ কি একটু যদি আমাদেরকে বলেন। না, এগুলি কিন্তু মানে গবেষণার বিষয় না, এগুলি আমরা প্রতিদিনই দেখি রাস্তায় কেন যানজট হয় এবং দুর্ঘটনা হয়। আমরা সাদামাটাভাবে বলতে পারবো যে যানজট অথবা দুর্ঘটনার প্রকৃত যে কারণটা সেটা হলো গিয়ে রাস্তার বিশৃঙ্খলা, অর্থাৎ সাংঘর্ষিক পরিবেশ যত বেশি থাকবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তত বেশি থাকবে। তো আমাদের মহাসড়কগুলি, আমরা বলছি মহাসড়ক, পাঁচতারা হোটেলের মতো উন্নত মানের, কিন্তু আমরা এটার অপারেশনটা যখন দেখি আসলে এটা মহাসড়ক না, এটা একটা লোকাল রাস্তার যেই মানদণ্ড আমরা দেখি, লেভেল অফ সার্ভিসটা দেখি, একই রকম কিন্তু আমাদের মহাসড়কে। আমি নিশ্চিতভাবে বলতে পারি এই যে এলেঙ্গাতে যেই 60 কিলোমিটারের যে যানজটটা হলো, এখানে শুধু মহাসড়কের দীর্ঘ যেই যান চলাচলের জন্য যে হেভি ভেহিকেলগুলি ছিল তার পাশেও কিন্তু লোকাল কিছু গাড়ি ছিল। ওরা যখন ওই মহাসড়কে চলে আসে, পুলিশ ভাইদের রেকর্ড যাবে কিভাবে? বিভিন্ন গতির গাড়ি, বিভিন্ন গতি তো থাকেই, পাশাপাশি হাতে আছে তো মাত্র 2 লেন। 2 লেনের মধ্যে মহাসড়কের গাড়িও চলবে দূরপাল্লার, যেগুলি দ্রুত গতিতে চলবে, পাশাপাশি স্থানীয় যে গাড়িগুলি আছে তারা হলো ধীর গতি, এবং পথচারীও আছে, তারা কিন্তু একই সড়ক কিন্তু ব্যবহার করছে। এটা কিন্তু মহাসড়কের সংজ্ঞার সাথে যায় না। মহাসড়ক থাকবে টোটালি অ্যাক্সেস কন্ট্রোল, যার ভিতরে মোবিলিটি থাকবে, দ্রুত যাওয়ার, নিরবিচ্ছিন্নভাবে যাওয়ার, বাধাহীনভাবে যাওয়ার একটা পরিবেশ থাকবে। সামহাও আমাদের মহাসড়কগুলির মধ্যে কিন্তু সেই মানটা আমরা কখনো ধরে রাখার পরিকল্পনাও করি নাই, যেই কারণে আজকে দেখতেছেন 60 কিলোমিটার, আমি তো বলবো আগামী বছর আরও বড় যানজট দেখবেন। কারণ সড়কের মান বাড়ছে না, কিন্তু পরিবহনের যেই যানবাহন সেটার সংখ্যা বেড়ে যাচ্ছে, ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, পথচারীর সংখ্যা বাড়ছে, এবং রাস্তার দুই পাশে ভূমি ব্যবহারের ঘনত্ব কিন্তু বাড়ছে। এগুলি প্রত্যেকটাই কিন্তু সাংঘর্ষিক অবস্থাটাকে দিন দিন বাড়িয়ে দিচ্ছে। তো সুতরাং যানজটও বাড়বে স্বাভাবিক গতিতেই, পাশাপাশি দুর্ঘটনাও বাড়বে। এর সাথে সামঞ্জস্য রেখে, এটা তো আমরা সবাই জানি যে আজকে শুধু আমাদের ঈদের সময় এই যানজটটা বেশি হয় না, সব সময় হয়ে আসছে। এই চাপটা যদি বিজ্ঞান ভিত্তিক ভাবে আমরা সমাধান করতে চাইতাম, তাহলে আমাদের কাছে তথ্য উপাত্ত থাকতো যে চাপটা কতটুকু বাড়ে, এটার জন্য আমার করণীয় কি। ঠিক আছে, একবারে করতে পারি না, তাহলে দীর্ঘমেয়াদী আমি একে একে করি। এবং আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু আমরা যে লক্ষ্যমাত্রা স্থির করে রাখছি, যেটা আমরা মধ্যম আয়ের দেশে যাব, আমাদের জিডিপি ডাবল ডিজিটে যেতে হবে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করতে হবে। প্রতিটা কথার মধ্যে কিন্তু আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচার, এটাকে কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে নিরাপদ এবং কনজেশন ফ্রি করতে হবে। সুতরাং ঈদের শুধু চাপের জন্য না, আমাদের অর্থনৈতিকের চাকাটাকেও যদি ঘোরাতে চাই, ধারাবাহিকভাবে এই বিনিয়োগটা করে যেতে হবে। এ বিষয়ে আমরা আরো আলোচনা করব একটা বিরতির পর। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়, যাচ্ছি ইলিয়াস কাঞ্চনের কাছে। যানজটে মানুষ আটকে আছে 20 ঘন্টা 24 ঘন্টা ধরে, আমরা খবর পাচ্ছি দেশের বিভিন্ন অঞ্চল থেকে। আপনার কাছে একটা অন্য বিষয়ে জানতে চাচ্ছি। আমরা জানি আমাদের রেল স্টেশনগুলো এবং বাস টার্মিনালগুলোর অবকাঠামোর কি অবস্থা, সেখানে যে নারী পুরুষ এবং বিশেষ করে শিশু এবং নারীরা দীর্ঘ সময় ধরে আটকে আছেন, তারা তো অবর্ণনীয় কষ্টের মধ্যে আছেন। একই কষ্ট পাচ্ছেন যারা পথের মাঝে ঘন্টার পর ঘন্টা আটকে আছেন। আমাদের এই বিষয়গুলো অ্যাড্রেস করা যায় কিভাবে, কিভাবে এই বিষয়গুলো আমরা দেখতে পারি, মানে সমাধানের পথ কি? আসলে কি বলবো, মানে দেশের বাইরে যাই, অনেক সময় অনেক কিছু দেখি। আমাদের শামসুল হক ভাই যে কথাটি বলেছেন যে হাইওয়ের যে ডেফিনেশন, হাইওয়ে ডেফিনেশনটাই তো আসলে মানে রং ডেফিনেশন। আমি বৈশাখী টিভিতে একটা অনুষ্ঠান করতাম, সেখানে
রোডস হাইওয়ের লোকদের ডেকে আনছিলাম, তাদেরকে জিজ্ঞাসা করতাম যে আপনারা এটা হাইওয়ে বলছেন কেন, আমি তো হাইওয়ে বিদেশে আমি দেখেছি, এটাকে তো হাইওয়ে। ওনারা বললেন যে আমাদের দেশ যেহেতু নদীমাতৃক দেশ, বন্যা হয় এখানে, সেই কারণে রাস্তাটাকে উঁচু করা হয়, হাই করা হয়, এর জন্য এটাকে হাইওয়ে বলা হয়। মানে উঁচু রাস্তা হচ্ছে হাইওয়ে। দিস ইজ দ্য মানে কনসেপ্ট অফ হাইওয়ে আমাদের বাংলাদেশে। তো উনি বলছেন যে এটাকে উঁচু করা হয় যার জন্য এটাকে হাইওয়ে বলা হয়। আসলে কিন্তু তাই, কারণ হলো কি একটা হাইওয়েতে এই যে শামসুল হক ভাই যেটি বলেছেন, আমি হাইওয়ে যেগুলো দেখেছি যে আপনি যানজট লাগার জন্য একটা তো হলো কি আমাদের ড্রাইভারদের মেন্টালিটি যেটা, সেটা তো আছেই, উল্টা দিক দিয়ে এসে রাস্তাটাকে মানে যেটি উনি বললেন গিট্টু লাগায় দেওয়া। তো অন্যান্য দেশে যে হাইওয়ে থাকে, একটা গাড়ি যদি নষ্ট হয় তার জন্য আলাদা শোল্ডার আছে, সেই শোল্ডারের মধ্যে আপনার গিয়ে পরপরই আপনার গিয়ে আধা কিলোমিটার পরপরই কিন্তু একটা হাইওয়ে শোল্ডার থাকে, সেই শোল্ডারের মধ্যে গিয়ে আপনার গাড়িটাকে নিয়ে রাখা যেতে পারে, সেখানে পার্ক করা যেতে পারে, সেটাকে নিয়ে ওইখানে রেখে দেওয়া যেতে পারে নষ্ট গাড়িটাকে, যদি আপনি ওই এত দূর যদি ছাড়াও মানে ইমার্জেন্সি কিছু ব্যাপার আপনার গাড়ি নষ্ট হতে পারে, স্বাভাবিক, এটা ইঞ্জিনের গাড়ি নষ্ট হতে পারে, সেই জায়গাটার মধ্যে রাখার ব্যবস্থা আমাদের দেশে কোথায় আছে? চলারই তো জায়গা নেই। প্লাস যে জিনিসটা যেটা হলো যে আমি নিজেও কিন্তু যেটা বলছিলাম নারী শিশুদের যেটা সেটা আমি বলতেছি, যেমন আমি বিদেশে আমি বাসে আমি চড়েছি, কিন্তু সে বাসগুলোতে আপনার কিন্তু ব্যবস্থাই থাকে আপনার যে আপনার যদি পেশাব পায়খানা এই সমস্ত জিনিসগুলো, প্রাকৃতিক যে ডাকগুলো মানুষের থাকে প্রয়োজন যেটা আছে, সেটা কিন্তু বাসের মধ্যেই কিন্তু এটা সারা যায়, সেই সিস্টেমটা কিন্তু আছে, কিন্তু আমাদের এখানে নাই। আর আমাদের এখানে মনে করেন যে হয়তো হাইওয়ের মধ্যে কোনো পেট্রোল পাম্পে হয়তো আছে, কোনো একটা রেস্টুরেন্টে আছে, কিন্তু যে ব্যক্তিটি দীর্ঘ 6 ঘন্টা একটা জামের মধ্যে যদি আটকে থাকে, সে বাসের থেকে কোনো লোক যদি পেশাব পায়খানা করতে যায় কোনো রেস্টুরেন্টে, তার জন্য কি বাস থেমে থাকবে? ও তো ফাঁকা পাওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা টান দেবে যে আরো 10 জনকে মেরে দিয়ে তারপর টানবে। তো কাজে এই যে এই বিষয়গুলো আসলে এগুলো আমরা যত আলোচনা করি না কেন, আমরা কিন্তু এর সমাধান কিন্তু করতে পারি। আমরা যেটা করতে পারি এবং যেটা করছি এতদিন ধরে, এই দীর্ঘ 20 বছর ধরে আমরা শুধু বলে আসছি, আমরা সাজেশন দিয়ে আসছি যে এই কাজগুলো করার জন্য, কিন্তু কোন সরকারই কিন্তু এই কাজগুলো কিন্তু আমরা যানজটের সর্বশেষ অবস্থা জানতে আমাদের সহকর্মীরা আছেন রাজশাহী এবং বগুড়ায়। আমরা যাচ্ছি রাজশাহীতে এবং বগুড়াতে আমাদের ব্যুরো অফিসে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বগুড়া থেকে হাসিবুর রহমান এবং রাজশাহী থেকে আহসান হাবিব। আমি প্রথমে প্রশ্ন রাখছি রাজশাহীতে আমাদের আহসান হাবিবের কাছে। আহসান হাবিব, আমাদেরকে আপনি এই দীর্ঘ যানজট যে চলছিল সেটা সর্বশেষ অবস্থা কি সেটা জানান। আমরা জানি যে রাজশাহী থেকে দীর্ঘ সময় কোনো গাড়ি ছেড়ে আসেনি, এখন সেখানে কি অবস্থা? হ্যাঁ কিবরিয়া ভাই, আসলে এই যে আজকের যে দুর্ভোগটা, সকাল থেকে আসলে রাজশাহীর সাথে ঢাকার যোগাযোগটা বিচ্ছিন্ন। এইটি দুর্ভোগ যদিও শুরু হয়েছে গতকাল থেকে। আমি যারা গতকাল বিকেলে যারা রাজশাহী ছেড়েছিল ঢাকার উদ্দেশ্যে, রাজশাহী থেকে ঢাকা যেতে 6 ঘন্টা সময় লাগার কথা, সেখানে কিন্তু তারা 12 থেকে 15 ঘন্টায় পৌঁছেছে, এরকম খবর আমাদের কাছে আছে। আর আজকে সকাল থেকে যেটি দেখছি, সকাল 8:30 বা 8টার পরে কিন্তু রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো যানবাহন ছেড়ে যায়নি। এর কারণ হিসেবে বলতেছি যে ঢাকা থেকে যেসব যানবাহন আসার কথা ছিল সেগুলো আর আসেই নাই, যে কারণে কোনো যানবাহন ছিল না। এই কারণে সারাদিনই দুর্ভোগের মধ্যে ছিল। তবে যেটি সবশেষ যেটি খবর, আমি কিছুক্ষণ আগেও সেখানে খবর নিয়েছি, গতকাল রাত 2টার সময় যেসব যানবাহন ছেড়েছিল, অর্থাৎ প্রায় 21 ঘন্টা যাত্রাপথের পর তারা আজকে রাজশাহী এসে পৌঁছেছে কিছুক্ষণ আগে, 11টার পরে আসলে। আর এই কারণে আজকে রাত 10টার পর থেকে আসলে যানবাহনগুলো আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শুরু হয়েছে। যদিও যাত্রীদের প্রচণ্ড ভিড় আছে, আমি যেটি খবর নিয়ে দেখেছি যে আসলে সারাদিনে আটকা পড়ার কারণে মানুষ ইচ্ছা করলেও অন্য কোনো বাহনে যেতে পারেনি, ট্রেনে যেতে চেষ্টা করলেও তারা যেতে পারেনি, যে কারণে তারা অপেক্ষা করছিল। এখন এই মুহূর্তে আসলে রাজশাহী বাস টার্মিনালে অনেক ভিড়, প্রচণ্ড ভিড় আমরা দেখছি যে যানবাহন ছাড়া শুরু হয়েছে অল্প অল্প পরিমাণে। যেটি পরিবহন মালিকরা যেটি বলছেন যে হয়তো আজকে রাতের পরে কালকের থেকে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে যদি আবার টাঙ্গাইল বা গাজীপুর সেই এলাকায় যদি নতুন করে কোনো যানজট সৃষ্টি না হয়, সেই আশঙ্কা নিয়েই তারা পথে নামছেন। ঠিক আছে, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা আবার আসবো আপনার কাছে। আমরা যাচ্ছি বগুড়ায় হাসিবুর রহমানের কাছে। হাসিব, আমরা জানি যে বগুড়া থেকেও সারাদিন কোনো গাড়ি ছেড়ে আসেনি, কারণ সেগুলো আটকা পড়েছিল যাত্রাপথেই। বগুড়ার সর্বশেষ পরিস্থিতি কি? আপনি আমাদেরকে বলেছিলেন যে বগুড়ার একটা বাস টার্মিনালেই প্রায় 12,000 যাত্রী আটকা ছিল, তাদেরই সর্বশেষ কি অবস্থা?
ধন্যবাদ। প্রথম যে জিনিসটা বলে রাখি যে সহকর্মী অপু যে কথাটা বলছিলেন যে গত রাত্রি থেকেই আসলে এই সমস্যাটা শুরু হয়েছে, বগুড়ার ক্ষেত্রেও তাই হয়েছে, কারণ আমাদের যে হাইওয়ের কানেকশন সেটা কিন্তু আসলে যমুনা সেতু থেকে শুরু হয়েছে। যমুনা সেতুর ওই পারে এই সমস্যাটা হওয়ার কারণে মূলত এই যানজটের সৃষ্টি হয়েছে। তার সঙ্গে কিন্তু আবার যেটা হাটিকুণ্ডুল থেকে নলকা এই পর্যন্ত 6 কিলোমিটার বন্ধ ছিল। এখন বগুড়ায় সন্ধ্যার কিছু আগ থেকে 2-1টা করে গাড়ি যাওয়া আসা শুরু করেছে, কিন্তু যাত্রীর এত বেশি চাপ যে এই 2-1টা করে গাড়ি দিয়ে এই যাত্রীদের সারা রাত্রিতেও নেওয়া শেষ করা সম্ভব নয়। আমি একটু আগে একজন বাস মালিকের সঙ্গে কথা বলেছি, যিনি আমিনুল ইসলাম, উনি বগুড়া মোটর মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক। উনিও আমাকে বলেছেন যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আগামী পরশুর আগে আসলে এই রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হবে না। আর হাইওয়ে পুলিশের 2জন কর্মকর্তা এখন এই দুটি মহাসড়কে কাজ করছে। একটু আগে আমি কথা বলেছি হাইওয়ের পশ্চিমাঞ্চল জোনের এডিশনাল পুলিশ সুপারের সাথে, এনামুল হক। উনি জানিয়েছেন যে তাদের যা দেখছেন তাতে হলো একটা বাসের সঙ্গে আর একটা বাস লেগে লেগে চলছে এবং কোনো গাড়ি স্বাভাবিক গতিতে চলতে পারছে না। আর আমিনুল আমাকে বলেছেন যেটা যে 1 ঘন্টায় তার একটা গাড়ি 100 মিটার অতিক্রম করেছে বলে তার একজন ড্রাইভার জানিয়েছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা বগুড়ার। ধন্যবাদ হাসিব এবং ধন্যবাদ আহসান হাবিব। তো আমরা দেখলাম আসলে পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি, এখনো আছে। যাতে আমরা একটু প্রভাবিত আপনার কাছে অন্য প্রসঙ্গে জানতে চাচ্ছি, গত 13ই আগস্ট পালিত হলো মিশুক মুনির এবং তারেক মাসুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এই দুর্ঘটনাটি সারা দেশে ব্যাপক নাড়া পড়েছিল এবং এটা নিয়ে তখন সে সময় সড়ক দুর্ঘটনা নিয়ে অনেক আলোচনা, অনেক কথা হয়েছে। এই 2 বছর পরে আমাদের নীতি নির্ধারকরা কি সেখান থেকে কিছু শিক্ষা নিয়েছেন বা পরিস্থিতির কি কোনো উন্নতি, কোনো কিছু দেখেছেন কিনা? আমি বলবো যে আসলে সত্যি কথা যে যেমন কাঞ্চন ভাই 20 বছর ধরে চেষ্টা করছেন মানুষকে সচেতন করার জন্য। মিশুক স্যার এবং তারেক মাসুদ যখন মারা গেল, যেদিন মারা গেলেন 13ই আগস্ট, মানে 2 বছর পূর্ণ করছি আমরা, ওই রাস্তাটা ভালো হয়েছে। আমরা এই বছর রিপোর্ট করেছি যে ঢাকা আরিচা মহাসড়কের যে মানে ওই জায়গাটা প্রশস্ত করা হয়েছে এবং মানে রোড ডিভাইডার দেওয়া হয়েছে। ঢাকা আরিচা মহাসড়কের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে আমাদের রিপোর্ট। কিন্তু আমি যদি সামগ্রিকভাবে বলি, এরকম ঘটনা কিন্তু আপনি দেখেন যে কয়েকদিন আগে একজন সংসদ সদস্য মারা গেলেন, তারপরে একজন সাবেক সংসদ সদস্য মারা গেলেন। আপনি অনুষ্ঠানের শুরুতে বলছিলেন যে ঈদের ছুটিতে 100-এরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে। একটু খালি আপনি চিন্তা করেন যে ঈদের ছুটিতে, মানে ঈদের সময়টাতে ওই 100টা পরিবারের অবস্থা কি ছিল। এবং সড়ক দুর্ঘটনা আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছে যে আমাদের কিন্তু সকল পরিবারেই কিন্তু ট্র্যাজেডি আছে। যেমন মিশুক মুনির, তারেক মাসুদকে হারানো শুধু আমাদের এটিএন নিউজের ক্ষতি না, এটা কিন্তু সারা দেশের ক্ষতি হয়েছে। এখন আমরা যেটা করি, যেমন আমি আমার কথা বলি যে আমার ফ্যামিলিতে আমার একজন আত্মীয় অ্যাডভোকেট হুমায়ুন কবির রাজনীতি করেন। উনি 1991 সালে সড়ক দুর্ঘটনায় পা হারিয়েছেন। 2006 সালে ওনার স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, জলি কবির। দুজনই রাজনীতি করতেন, কিন্তু তাদের ফ্যামিলিটাই তছনছ হয়ে গেছে। আমি একদম ব্যক্তিগতভাবে চিনি ওনাদেরকে এরকম। তো ফলে প্রত্যেকটা দুর্ঘটনা বলা হয় না যে একটা দুর্ঘটনা একটা পরিবারের কান্না, পরিবার না শুধু, আসলে আশেপাশের অনেককে নিয়ে। কিন্তু এটা আসলে ঠেকানোর উপায় কি? যেমন আমরা এটিএন নিউজের পক্ষ থেকে গত 1.5-2 বছর ধরে এই মিশুক মুনির এবং তারেক মাসুদ মারা যাওয়ার পর থেকে আমরা একটা কাজ করি যে প্রত্যেক রোববারে আমরা ট্রাফিক সচেতনতার জন্য একটা ঢাকায় নেমে একদম ড্রাইভারদের বোঝানোর চেষ্টা করি। মোটরসাইকেল চালকদের হেলমেট নাই বা তারা নিয়ম মানছে না, ফুটপাতের উপর দিয়ে চালিয়ে দিচ্ছেন, তাদেরকে সচেতন করার চেষ্টা করি। কিন্তু সচেতন করার চেষ্টা করতে গিয়ে কিন্তু আমরা এক ধরনের প্রতিরোধের মুখে পড়ি, আপনি বলার কি বা এই ধরনেরই আর কি। ফলে কাঞ্চন ভাই দীর্ঘদিন ধরে যেটা করছে, আমরা যেটা করছি সেটাই প্রসঙ্গটা নিয়ে আমি একটু ইকরামুল হাবিবের কাছে যাচ্ছি। এই যে সচেতনতার কথা বললেন প্রভাস আমিন, এটাকে আপনি কিভাবে দেখছেন? মানে পুলিশের তো দায়িত্ব আছেই, তার পাশাপাশি ব্যবহারকারীদের দায়িত্ব কতটা? আমি মনে করি এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে এনফোর্সমেন্টের কাজ আমরা করলেও আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের ওনার নির্দেশক্রমে আমরা বিভিন্ন স্কুলগুলোতে, বাস টার্মিনালগুলোতে আমরা বিভিন্ন পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা করেছি বিভিন্ন সময়। এবং বাস ড্রাইভারদের কিন্তু এখানে বিরাট একটা ভূমিকা রয়েছে, যারা গাড়ি চালাচ্ছেন, চালক, তাদের সুন্দর সচেতনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেশের বাইরে কাজ করার সময় আমরা বিভিন্ন জায়গাগুলোতে দেখতাম গুরুত্বপূর্ণ জায়গায় ইংরেজিতে লেখা থাকতো কিল ইউর স্পিড, অর্থাৎ আপনি গতি নিয়ন্ত্রণ করুন, গতিকে কমিয়ে দেন। এখন স্পিড, ওভার স্পিডিং কিন্তু একটা বড় ফ্যাক্টর। আপনারা ঢাকা শহরে দেখেন যে যখন ঈদের ছুটিতে জনশূন্য হয়ে পড়ে রাস্তাঘাট, গাড়ি কম চলে,
কিছু কিছু গাড়ি কিন্তু খুব স্পিডে ওভার স্পিডিং করে এবং ওভার স্পিডিং এ কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় ফাঁকা রাস্তা এবং এই গাড়িগুলোকে কিন্তু আমরা আইনের আওতায় প্রচলিত যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী কিন্তু আমরা ব্যবস্থা নিয়ে থাকি। এখন সচেতনতাটা একটা অনেক বড় একটা ফ্যাক্টর। একটা সম্পূর্ণ প্রশ্ন আছে আপনার কাছে যে তার পাশাপাশি আরেকটা অভিযোগ যেটা শুরুতেই প্রভাস আমিন বলেছেন যে অনেক প্রভাবশালী, অনেক ক্ষেত্রে আপনারা অসহায় থাকেন, কিছু করতে পারেন না। আইন তো সবার জন্যই সমান, আমরা বুঝি, বাস্তবতা হচ্ছে গিয়ে যে কিন্তু এই কারণেও তো জ্যাম বা দুর্ঘটনা এগুলো অনেক বাড়ে। দেখুন, আপনি যে প্রশ্নটা করছেন, আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, এটাই প্রত্যাশিত। এটা কিন্তু অন্য কোনো বিষয়ে এখানে আলোচনার কোনো অবকাশ নাই। আপনি আইন মেনে চলবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং আপনি আপনার কার্যক্রমে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণে আরেকজন কিন্তু অনুপ্রাণিত হবে। এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে। আর দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাকে বলছি সেটা হচ্ছে যে আপনারা যে বিভিন্ন জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট ঘটে সেগুলো শুধুমাত্র চালক তা না, অনেক সময় যাত্রীদের মুখ থেকে আমরা শুনি যে যাত্রী হয়তো তাড়াতাড়ি বলছেন যে একটু তাড়াতাড়ি চালান, বা অনেক সময় চালক দেখা যাচ্ছে একটু ফ্যাটিকড হয়ে গেছেন, দীর্ঘক্ষণ ধরে গাড়ি চালাচ্ছেন। এই বিষয়গুলো কিন্তু অনেক কিছু কিন্তু যানজটে আপনার ট্রাফিক অ্যাক্সিডেন্টের কিন্তু কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত আপনার যে অনেক ক্ষেত্রে দেখবেন যে দৌড়ে রাস্তা পার হওয়ার প্রবণতা, যেখানে হাই স্পিডে গাড়ি চলে, দৌড়ে যদি রাস্তা কেউ পার হতে যায়, অনেক সময় চালক কিন্তু নিরুপায় হয়ে উনি হয়তো নার্ভাস হয়ে যান বা একটা কিন্তু হেফাজত একটা ঘটনা ঘটে যেতে পারে। টোটাল জিনিসটা কিন্তু আমরা বিভিন্ন অনুষ্ঠানে, এর আগে আমি আপনাদের অনুষ্ঠানে এসেছিলাম, আরেকটা জিনিস যেটা আছে অভিযোগ সেটা হচ্ছে ঈদে বা এরকম সময় যখন যানবাহনের বেশি চাপ থাকে তখন ত্রুটিপূর্ণ অনেক গাড়ি বা পুরনো অনেক গাড়ি রাস্তায় নামে, এই অভিযোগও কিন্তু আছে। এটি দেখার দায়িত্ব কার? ডেফিনেটলি বাংলাদেশ পুলিশের তরফ থেকে এই ধরনের গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আপনাকে গত 2012 সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শুধুমাত্র 8 লক্ষর উপর মামলা হয়েছে 2012 সালে। প্রচলিত আইনে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী মোটরযান যে আইন রয়েছে 1983 সালের অধ্যাদেশ, যেটা পরবর্তী পর্যায়ে 1988 সালে যেটা আইন হয়েছিল, 8 লক্ষর উপর মামলা হয়েছে এবং 31 কোটি টাকা জরিমানা কিন্তু আদায় হয়েছে। কাজে আমাদের কিন্তু এনফোর্সমেন্টের কাজটা কিন্তু করছি, কিন্তু আপনার একটা টোটাল ট্রাফিক ব্যবস্থাপনায় এনফোর্সমেন্টের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং একটা ফ্যাক্টর রয়েছে, সেখানে এনভায়রনমেন্ট একটা ফ্যাক্টর রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এডুকেশন। কাজে আমি মনে করবো এই অনুষ্ঠানে, যেহেতু আমাদের এখানে সময়ের খুব দাম রয়েছে, মূল্য রয়েছে, আপনারা এইগুলো অনুষ্ঠানের পাশাপাশি জনসচেতনতামূলক যদি অনুষ্ঠান প্রচার করেন, পাবলিক অ্যাওয়ারনেস বিল্ডিং এ যদি আপনারা একটা অনুষ্ঠান করেন, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেটার। কারণ এটা মিডিয়ার একটা কথা, মিডিয়া কিন্তু অনেক পাওয়ারফুল। আমি একটু ইলিয়াস কাঞ্চনের কাছে যাচ্ছি। জনসচেতনতা এবং এই বিষয়গুলো নিয়ে আপনি মাঠে দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনার কাছে আসবো আমি একটা বিরতির পর। আমাদের সময় হয়েছে আরেকটা বিরতি নেওয়ার, আর এবার সময় হলো আরেকটা বিরতি নেওয়ার, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। জনাব ইলিয়াস কাঞ্চন, যে বিষয়ে কথা হচ্ছিল সচেতনতা এবং প্রশিক্ষণ, আমরা জানি তারেক মাসুদ এবং মিশকুনের মৃত্যুর পর যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছিল চালকদের প্রশিক্ষণ। অনেক ভুয়া লাইসেন্সধারী চালক আছে, এই তথ্য আমরা পেয়েছি বিভিন্ন প্রতিবেদনে, এবং এখনো নিশ্চয়ই সেই অবস্থাটা বিদ্যমান। আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন সচেতনতা, বিশেষ করে সড়ক দুর্ঘটনায় সচেতনতা সৃষ্টির ব্যাপারে, আপনার অভিজ্ঞতা একটু বলেন। আমি প্রথমে বলতে চাচ্ছি যে এই ঈদে যে 100-র মতো অলরেডি মারা গেছে, আরও হয়তো আল্লাহ না করে কারো হয়তো যাবে। এই অ্যাক্সিডেন্টগুলো পত্রিকার মাধ্যমে এবং আপনাদের টেলিভিশনের মাধ্যমে যে নিউজগুলো আমি পেয়েছি, তার থেকে যে বিশ্লেষণ আমার এসেছে সেটা হলো যে দেখেছি যে মুখোমুখি সংঘর্ষ, তারপরে মোটরসাইকেলে 3 জন মারা গেছে, তাকে পিছন দিকে ধাক্কা দেওয়া হয়েছে। তো অ্যাক্সিডেন্টগুলো মানে নমুনাটা কিভাবে ঘটলো সেটা আমরা বিশ্লেষণ করে আমরা বুঝতে পারি যে এখানে চালকদের যে অ্যাটিটিউড যেটা, সেটাই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু দুর্ঘটনার জন্য এখানে কাজ করেছে এবার ঈদে অন্তত। কারণ হলো যে আপনার গিয়ে যখনই মুখোমুখি সংঘর্ষ ঘটে তখন কিন্তু আপনার গিয়া একটা গাড়ি আরেকটা গাড়িকে ওভারটেক করতে যখন যায় এবং সে মানে চিন্তাও করে না যে সে ওভারটেক করতে পারবে কিনা, সামনে দিয়ে যে গাড়িটা আসতেছে তার মাঝে সে ঢুকতে পারবে কিনা, সেই জিনিসটা চিন্তা না করে অতিরিক্ত দ্রুত গতিতে গাড়িটা চালায়, যার জন্য মুখোমুখি সংঘর্ষটা ঘটে। আরেকটি জিনিস যেটা টেন্ডেন্সি, যেটা হলো যে মোটরসাইকেল দিয়ে যাচ্ছে তার পিছনে দিয়ে মেরে দেওয়া, মানে মোটরসাইকেলটা হয়তো গতি কম থাকে, যে বাসটা তাকে মেরেছে তার গতি অনেক বেশি, সে হয়তো মানে এটা সহ্য হয়নি,
এবং তাকে মানে যে যাওয়ারও সুযোগ দেয়নি, পিছন দিক দিয়ে মেরে দিয়েছে। এবং তার এটা আমার যেটা মনে হচ্ছে যে তার টেন্ডেন্সি এটা যে মেরে দিলেও তার কিছু যায় আসে না কিন্তু, এবং যা আসেও নাই কিন্তু। 20 বছর ধরে আমি যে জিনিসটা দেখে আসছি যে তাদের অ্যাটিটিউডটা এমনভাবে গ্রো করেছে যে সড়ক দুর্ঘটনা ঘটলে পরে এখনো পর্যন্ত মিশক মনির থেকে শুরু করে মিশক মনির যে চালক তারও কিন্তু কোনো শাস্তি কিন্তু হয়নি কিন্তু। এবং সেইখানে যে দুর্ঘটনাটি যেটি ঘটেছিল সেটা শামসুল হক ভাই আছেন, আমরা যেটা বিশ্লেষণ করে দেখেছি যে মোড়টার মধ্যে অন্য একটা ছোট গাড়ি এখানে দাঁড়ানো ছিল, সেই গাড়িটাকে ওভারটেক করতে যাওয়ার ফলে মোশাক মনির সাহেবের গাড়িটা রাস্তার অন্য সাইডে চলে যায়, মাঝখানে চলে যায়। এবং অপোজিট থেকে যে বাসটা আসছিল তার গতি এত বেশি ছিল যে কখনো এই মোড়ের মধ্যে এত গতি দেওয়া কিন্তু কোনো গাড়ি ক্রস করার নিয়ম না। সেখানে সাইনই দেওয়া থাকে যে সামনে মোড় আছে, সতর্ক হওয়ার জন্য। সতর্ক হওয়ার নিয়মটাই হলো গিয়ে আপনার গাড়ির গতিকে নিয়ন্ত্রণ করা, যাতে সামনে কিছু দেখার সঙ্গে সঙ্গে আপনি ব্রেক করলে আপনার গাড়িটা নিয়ন্ত্রণ হতে পারে। কিন্তু সেই বাসটি কিন্তু যেটি মিশক মনির সাহেবের মাইক্রোবাসটির উপর দিয়ে চলে গেছে, সেই বাসটা কিন্তু আপনার কি এত গতি ছিল যে সেটা সাইডের গাড়ির সঙ্গে গাছগুলোর সঙ্গে কিন্তু লেগে এসে তারপরে কিন্তু এসে টার্ন করে আসে এই মাইক্রোবাসের উপরে কিন্তু উঠে যায়, গতি এত ছিল। তো তার মানে একটা হলো যে আপনি যে কথাটি বলেছেন যে আমাদের দেশের চালকদের যে ট্রেনিংয়ের যে বিষয়টি, সেই ট্রেনিংটি কিন্তু আমাদের দেশের যে চালকরা এবং আমাদের দেশের চালক পরিবহন নেতা এবং মালিকরা যার যে কথাটি বলে যে আমাদের দেশের চালকরা অনেক দক্ষ বলতে এরা যে জিনিসটি বোঝায় যে তারা গাড়ি চালানোর জন্য যেটি যে দ্রুত গতিতে তারা গাড়ি চালাতে পারে, স্টিয়ারিংটা ধরে রাখতে পারে, শিক্ষিতর বিষয় না কিন্তু এখানে কিন্তু গাড়ি চালানোর জন্য মানসিক একটা বিষয় কিন্তু আছে, যে মানসিক ট্রেনিংটা কিন্তু তারা কোনোভাবেই পায় না কিন্তু। তারা হয়তো একজন উস্তাদের কাছ থেকে সে গাড়িটা চালানোর ট্রেনিংটা সে পেয়েছে, গাড়িটাকে চালানো চালানো মানে কি এগিয়ে নিয়ে যাওয়ার ট্রেনিংটা পেয়েছে। কিন্তু একটি গাড়ি চালাতে গেলে পরিবেশের উপর নির্ভর করতে হয়, রাস্তার উপরে নির্ভর করতে হয়, রাস্তার পজিশনের উপরে নির্ভর করতে হয়, এবং তাকে যে ধৈর্য ধারণ করতে হয়, হ্যাঁ, এই যে বিভিন্ন যে বিষয়গুলো সেই বিষয়গুলো তাকে ট্রেনিং এর মধ্যে নিতে হয়। এই ট্রেনিংটা একটা সমষ্টিগত যে ট্রেনিং, সেই ট্রেনিংটা কিন্তু আমাদের দেশে চালকদের দেওয়া হয় না। যার জন্য আমি কিন্তু সবসময় বলে আসছিলাম যে এই চালকদেরকে, আমাদের এই চালকদেরকে যদি উপযুক্ত ট্রেনিং দেওয়া যেত তাহলে কিন্তু এত সড়ক দুর্ঘটনা কিন্তু আমি এই প্রসঙ্গে আরেকটি যেটি আমি একটু বলতে চাচ্ছি, কারণ হচ্ছে যে আমাকে বলছিলেন যে এই যে আপনি সচেতনতার যে বিষয়, সচেতনার জন্য এই শামসুল হক ভাই, আমি এবং ব্র্যাকের দুইজন মিলে আমরা পাঠ্যপুস্তকে এটিকে মানে সড়ক ব্যবহার বিধি এবং আমাদের স্কুলের ছেলেরা কিভাবে রাস্তা ব্যবহার করবে, কিভাবে গাড়ি ব্যবহার করবে, এটি আমরা লিখিতভাবে দেওয়া হয়েছে এবং প্রাইম মিনিস্টারের মানে অনুমোদন দেওয়া আছে। কিন্তু তারপরও এখন এটি কিন্তু সংযোজন করা কেন করা হয়নি? এবং আপনি যে এই যে বলেন এত মানুষ মারা যাচ্ছে, একটা যদি মানে পরিকল্পনা আপনি না নেন সরকারের তরফ থেকে, যদি আমি একটু শামসুল হক সাহেবের কাছে যাচ্ছি, ওনারাও এটা নিয়ে কাজ করেন এবং দীর্ঘদিন কাজ করছেন না। দুর্ঘটনার কারণগুলো সম্পর্কে আপনি যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন, দুর্ঘটনার প্রধান কারণগুলো আপনাদের ফাইন্ডিংসে কি 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 আছে? আমাদের দেশে আমাদের হিসাবে 31টা কারণ আছে, এত কারণে যাব না আমরা বলবো যেসব জায়গায় দুর্ঘটনা প্রবণ স্থান, অর্থাৎ প্রতি বছর অন্তত 3টা করে দুর্ঘটনা ঘটছে, তাহলে বোঝা যাবে ওইখানে কোনো রাস্তার কোনো এরকম সাইনবোর্ড কিন্তু আমাদের চোখে পড়ে মহাসড়কে, যে দুর্ঘটনা প্রবণ স্থান সাবধানে চালান, সেটা কি সচেতন করা, ব্যবহারকারী যাতে সুন্দরভাবে গাড়ি চালায়, সাবধানে গাড়ি চালায়। কিন্তু আমি সচেতনতার পাশাপাশি, এনফোর্সমেন্টের পাশাপাশি আমি অলওয়েজ যে জিনিসটাকে জোর দিব সেটা হলো রাস্তার পরিকল্পনা এবং ডিজাইনটা যদি নিখুঁত হয় তাহলে কিন্তু বাকিগুলির কিন্তু ওয়েটেজ কমে যায়। যেমন আমি এটিএন বাংলার এইবার জোকা এরিয়ায় যে জায়গায় সাক্ষাৎকার নেয়, এটিএন নিউজে, সেখানে দেখলাম আশেপাশের লোকজন বলছে এই ডিভাইডার কার্ভ ওয়াইডেনিং দেওয়ার পর এখন দুর্ঘটনা অনেক কমে গেছে। ও আগে এই জায়গায় অনেক দুর্ঘটনা হতো, মানে দুর্ঘটনা প্রবণ স্থান। এখন বাকের মধ্যে কেন দুর্ঘটনা হয়, এটার কিন্তু অনেকগুলি কারণ আছে, হওয়াই স্বাভাবিক। এখন যেই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটবে, অ্যাক্সিডেন্ট ঘটলে পরে আমাকে ট্রিটমেন্ট দিতে হবে, কেন তার আগে আমরা দিব না কেন? আমাদের জীবনহানি ঘটলে পরে মিডিয়াতে
হই হাল্লা হওয়ার পর তারপরে গিয়ে আমি এটার একটা রিঅ্যাক্টিভ মেজার নিব, কেন প্রিভেন্টিভ মেজার আমরা কেন নিব না? প্রতি বছর যদি জানি 3টা করে দুর্ঘটনা এখানে ঘটছে, আমি বলবো দেখেন যেদিন থেকে ইঞ্জিনিয়ারিং মেজারটা ফিল্ডে যাবে সেদিন থেকে কিন্তু সোসাইটি বেনিফিটেড হবে। কিন্তু একটা লোককে সচেতন করেন, চালককে সচেতন করেন, করার পরও সে মানবে কিনা সেটার কিন্তু গ্যারান্টি নাই। সেই জন্য পুরো পৃথিবীতে বলে 3E অ্যাপ্রোচ, ইঞ্জিনিয়ারিং, এডুকেশন, এনফোর্সমেন্ট। বটম টায়ারে থাকবে এনফোর্সমেন্ট, প্রথমে সলভ করতে হবে ইঞ্জিনিয়ারিং দিয়ে, সেলফ এনফোর্সিং মেজার। একরামুল হাবিবের কাছে যাচ্ছি, যে প্রসঙ্গে যে বিষয়ে কথা বলছিলেন যে দুর্ঘটনা যেখানে হচ্ছে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা, আমাদের কাছে কি কোনো তথ্য উপাত্ত আছে আমাদের দেশের মহাসড়কগুলোতে বা ঢাকা শহরে কোন জায়গাগুলোতে বেশি দুর্ঘটনা হয়, কেন হয়, আমরা কি কারণ অনুসন্ধান এরকম কোনো রিসার্চ কি আপনাদের আছে? মহাসড়কগুলোতে ডেফিনেটলি হাইওয়ে পুলিশের সেখানে নিশ্চয়ই ডেফিনেটলি সেখানে স্টাডি রয়েছে। আমি একটু ইলিয়াস কাঞ্চন সাহেবের ওনার একটা বিষয়ে আমি ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে সচেতনতা বোধ তৈরির জন্য আপনি কিন্তু শুধু ড্রাইভারদের শুধু নয়, যারা চালক শুধু তাদেরকে বললেই চলবে না, যারা আমরা রাস্তা ব্যবহার করছি তাদের কিন্তু সচেতনতা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কিন্তু স্কুল পর্যায়ে বা অন্য কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে আপনারা নিশ্চয়ই জানেন, আমরা কিন্তু কোনোভাবেই কিন্তু ট্রাফিক আইন সম্পর্কে কিন্তু আনলেস আপনি যদি জানতে না চান তাহলে জানার কোনো সুযোগ নেই, পাঠ্যসূচিতে কোনো অন্তর্ভুক্তি নেই, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং লিখিত আকারে দিয়েছে, তারপরও আমি যে বিষয়টি বলবো সেটা হলো যে এই সচেতনতা এত বেশি গুরুত্বপূর্ণ যে আপনি সবসময় এনফোর্সমেন্ট করবেন, সবসময় পুলিশই অ্যাকশনে যাবে, একটা কোয়ার্সিভ পিউনিটিভ অ্যাকশনে যাবে, সেটাই বলছিলেন যে এনফোর্সমেন্টটা থাকবে বটম লাইনে। এখানে কিন্তু এনভায়রনমেন্ট, আপনার ইঞ্জিনিয়ারিং, এগুলো কিন্তু অনেক বিষয় গুরুত্বপূর্ণ। এখন সেই বিষয়গুলোকে সামনে রেখে আমার পার্সোনালি হয় যে আপনাদের একটা বিশাল বিশাল রোল প্লে করার সুযোগ রয়েছে। আপনারা যদি পজিটিভ মোটিভেশনের কিছু জিনিস এই মিডিয়ার মাধ্যমে আপনারা এই বিভিন্ন সময়গুলোতে আপনারা প্রচারের ব্যবস্থা করেন, সেগুলো কিন্তু অনেক পজিটিভ কন্ট্রিবিউশন। যেমন আমি একটু কাইন্ডলি আপনাকে বলতে চাচ্ছি যে আজকে থেকে 30 বছর আগে ফ্যামিলি প্ল্যানিং বা বার্থ কন্ট্রোল নিয়ে যে ধরনের আলোচনা হতো, আজকে 30 বছরের পরে কিন্তু এই আলোচনার এখন আর প্রয়োজন হচ্ছে না, মানুষ কিন্তু অনেক সচেতন হয়ে গেছে। কাজে একটা পজিটিভ মোটিভেশন। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি যাচ্ছি একটু প্রভাস আমিনের কাছে। সম্প্রতি আমরা একটা খুব দুঃখজনক ঘটনার মুখোমুখি হয়েছি। দুর্ঘটনার একটি ভিন্ন মাত্রা আমরা দেখলাম। চলন্ত ট্রেনে পাথর ছুঁড়ে প্রীতি দাস নামের একজন প্রকৌশলীকে হত্যা করা হয়েছে। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার, এরকম ঘটনাও ঘটছে। এই বিষয়গুলো সব এবার শুধু এটা না, এবার মানে ঈদের সময় আরো 2টা দুর্ঘটনার কথা যদি আমি আপনাকে বলি, যে ট্রেনের ছাদে ভ্রমণ করার একটা প্রবণতা আছে এই যখন ভিড় হয় অনেক, এবং দেখবেন যে কোথাও কোথাও রাস্তার উপরে ট্রেনের লাইনের উপরে মানে রড দেয়া থাকে, এবং সেই ছাদে ভ্রমণ করতে গিয়ে অনেকে ছাদ থেকে পড়ে গেছেন। আর ট্রেনে পাথর ছুঁড়ে যে নারী প্রকৌশলী মারা গেছে, এটা খুবই দুঃখজনক। এখন এটা কিভাবে আপনি আসলে ঠেকাবেন আমি ঠিক জানি না। এটা তো কোনো সচেতনতা ছাড়া, মানে একদম এভরি ইন্ডিভিজুয়াল যদি আইনটা না মানেন তাহলে এটা সম্ভব না। কারণ ট্রেনটা অনেক স্পিডে চলছে, আপনি একটা পাথর ছুঁড়ে মারলেন, সেটা কোথায় গিয়ে লাগলো, কার মাথায় লাগলো, একটা ঢিলে আপনার, এখন আপনি ধরে ধরে তো অত লোক নিয়ে করতে পারবেন না। আমি এই ব্যাপারে একটু বলতে চাই, সেটা হলো যে সত্যিকার অর্থে যে আমাদের যে শিক্ষার যে ব্যবস্থাটা, সেই জায়গাটায় আমাদের যে মোরাল যে জিনিসগুলো সেগুলো মোটেই কিন্তু শেখানো হচ্ছে না। কিন্তু আমাদের সন্তানদেরকে যেভাবে তৈরি করা হচ্ছে, আমাদের শিক্ষকরা যেভাবে তাদেরকে তৈরি করছে, আমরা যেমন আমরাও যে স্কুলে পড়েছি, আমরা কিন্তু মানুষের উপকার করার জন্য কিন্তু চেষ্টা করতাম। আমি স্কাউট ছিলাম, আমি চেষ্টা করতাম এই সমস্ত জিনিসগুলো শিক্ষা দেওয়া হতো। এখন কিন্তু সেই শিক্ষাগুলো কিন্তু দেওয়া হচ্ছে না কিন্তু, এবং যে কারণে কিন্তু এই যে আপনার গিয়ে যারা ঢিল ছোড়ে তারা কিন্তু খুব বয়স্ক লোকেরা ঢিল চড়ে না, কিন্তু একদমই স্কুলের ছেলেরা যারা তার। এবং আমি গত ঈদে আমি বাসায় যাচ্ছি, বাড়িতে যাচ্ছিলাম, দেশের বাড়িতে, আমার নিজের গাড়ির মধ্যেও কিন্তু ঢিল ছড়েছে। আমি গাড়িটা থামানোর সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছি, এখন দৌড়ে পালিয়ে গেছে, এবং আমার গাড়িটা কিন্তু ক্র্যাশ করে দিয়েছে। এই যে এই বিষয়টা, এবং আমি এত কষ্ট পেয়েছি, এবং আমি তখন চিন্তা করলাম যে আমি কি করবো, আমি কি চলে যাব নাকি আবার গিয়ে স্কুলে গিয়ে করবো। আমি স্কুলে কয়টা স্কুলে গিয়ে আমি এদেরকে, তবে আইন মানতে হবে, আইন মানে চালক এবং পথচারী সবাইকে আইন না মানার, আমি বলবো যে আমাদের শিক্ষার মধ্যে যে মোরাল যে ইয়েটা, এটার কারণটা হচ্ছে কি যে আমাদের শিক্ষকরা যারা, আমি শ্রদ্ধার সঙ্গে বলবো যে আমাদের শিক্ষকদের মধ্যে আমাদের শিক্ষকদের কাছ থেকে যেটি দেখছেন সেটি থেকেও কিন্তু আমাদের সন্তানরা নষ্ট হচ্ছে। আমরা চাই সবাই নিরাপদে নির্বিঘ্নে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে বাড়ি যাবেন এবং একইভাবে নির্বিঘ্নে ফিরে আসবেন তাদের কর্মস্থলে। আশা করছি নীতি নির্ধারকরা আমাদের এই প্রত্যাশা পূরণ করবেন। এই ছিল আজকের
ডেডলাইন ঢাকা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।